নমস্কার, আমি নয়ন রায়। এটা বিজেপির সদর দপ্তর, বিপ্লবী রাজবাড়ী বসু ভবন। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো ডাইরেক্ট সাবজেক্টে আসি। অজয় অগ্নিহোত্রী হচ্ছেন রাজ্যের যে কোঅপারেটিভ সেল তার স্টেট কনভেনার, আর দেবব্রত হাজরা চৌধুরী হচ্ছে রাঢ়বঙ্গের দায়িত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ নেতা। তার আগে উনিও এই বহু আন্দোলনের সঙ্গে যুক্ত। অজয়জি, আমি বাংলাতেই শুরু করি, আমি ভালো বাংলা বলেন। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ক্ষমতা এলো, কৃষি আমাদের ভিত্তি আর সমবায় ওদের বাস্তবতা ছিল। সেটা তৃণমূল কংগ্রেস এখন এলো 15 বছর, সমবায় ভিত্তি আর সৃষ্টিটাকে শেষ করলো। কারণ কৃষিভিত্তিক ঋণ এবং প্রান্তিক শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সমবায়ের উপর নির্ভরশীল, যেহেতু ব্যাংক ঋণ দিত না। এখানে আপনাদের বড় চ্যালেঞ্জ, যখন বড় অর্থনীতির কথা বলছেন, তেমনি ক্ষুদ্র কৃষি এবং ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কোঅপারেটিভগুলো আছে, সেগুলো অবস্থা খুব খারাপ। এইটাকে ওভারকাম করবেন কীভাবে? দেখুন, আপনাকে বলি যে অবস্থা শুধু খারাপ নয়, অবস্থাটা এমন করা হয়েছে যে যাতে সমবায় এখান থেকে উঠে যায়। কারণ একটাই ছিল, যদি সমবায় থাকে তাহলে মানুষ নিজে নির্ভরশীল হবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিজেদের মধ্যে দিয়েই তারা কাটিয়ে উঠতে পারবে। এইটা যাতে না হয় তার জন্যে সমস্ত সমবায় দপ্তরে তালা, সমস্ত সোসাইটিতে তালা, সমস্ত সোসাইটি লুট করা, এটাই ছিল তাদের কাজ। কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা অভিজ্ঞতা আছে বিভিন্ন স্টেটে। আপনি জানেন, যেখানে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি জানেন যে তারা সমবায়কে দিয়েই মানুষকে উত্থানের জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা সমবায়কে সামনে রেখে মানুষের বেশি বেশি সুযোগ সুবিধা মানুষের কাছে আমরা পৌঁছে দেব। আমরা যেমনি আপনি জানেন যে সোসাইটি অ্যাক্টে আমাদের কোঅপারেটিভ সোসাইটি একটা রেজিস্ট্রেশন পুরোপুরি বন্ধ ছিল, সেটা আমরা দ্রুত চালু করার ব্যবস্থা করছি। যে সোসাইটিগুলো ঢুকছে সেই সোসাইটিগুলোকে উজ্জীবিত করার জন্যে, তাদের মধ্যে প্রাণ ফিরিয়ে জানার জন্যে যে যার যতটা অর্থ প্রয়োজন সেগুলো আমরা যোগান দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। কেননা কি আপনি জানেন, অমিত শাহজি নিজে আমাদের এই সমবায় দপ্তরের মন্ত্রী, এখানে অশোক কীর্তনিয়াজি আছেন। মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করবো। ডবল ইঞ্জিনের সরকার আছে, কোনো অসুবিধা হবে না। আর পশ্চিমবঙ্গে যদি টাকা লুট না হয়, এখানে যে রাজস্ব ওঠে, আপনি ইতিমধ্যে আমাদের কাছে নিদর্শন আছে যে স্টোন চিপে, এই স্টোন চিপে বছরে 60 কোটি টাকা জমা হচ্ছিল। দেখা যাচ্ছে ইদানিংকালে এক মাসে প্রায় 80 কোটি টাকা জমা হচ্ছে, যেটা বেড়ে 100 কোটি হবে। সেটা 12 মাসে 1200 কোটি হবে, শুধু স্টোন চিপ। তো তুমি ভাবুন, সেই নিরিখে যে টাকা এখানে আসবে, সেই টাকা দিয়ে মানুষের উন্নয়ন, মানুষের রাস্তাঘাট, মানুষের জন্য সমবায়, মানুষের যা যা প্রয়োজনীয় কাজ, সেই অর্থ দিয়ে সম্ভব করা কোনো বড় কথা হবে। বেশ, মাইক্রো ইকোনমিটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষ হোক, মহারাষ্ট্র, সব জায়গাতেই একই অবস্থা। যারা একদম পিছলে বর্গ জনজাতি, যারা জঙ্গলে কাঠ কুড়িয়ে খায়, পাতা কুড়িয়ে খায়, চা বাগানের শ্রমিক, তারা যখন বিভিন্ন সমবায়তে ঋণ নিতে গেছে, বিগত সরকারের আমলে বলছি, ঘাট ধাক্কা দিয়েছে তাদেরকে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাংক ঋণ দিত না, কারণ বড় লোক হলে ঋণ পাওয়া যায়। এই কালচারটা পশ্চিমবঙ্গে চলছে। এটা তো ব্যতিক্রম, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়। তাই আপনাদের কাছেও, আপনারা বড় অর্থনীতির কথা বলছেন, মাঝারি অর্থনীতির কথা বলছেন, মাঝারি শিল্পের কথা বলছেন, কিন্তু এই যে পাতা কুড়োনোর যারা শ্রমিক, চা বাগানের শ্রমিক, জমিন অধিকারের প্রশ্নে লড়াই, তারা কিন্তু সমবায় থেকে বঞ্চিত। এইখানটা আপনাদের বড় চ্যালেঞ্জ। এটা করবেন কিভাবে? দেখুন, আপনি জানেন যে আমাদের এখানে দু রকমের ব্যবস্থা আছে। একটা সমবায় যেমনি আছে, সেইভাবেই আমাদের গ্রাম পঞ্চায়েতও আছে। গ্রাম পঞ্চায়েতে প্যাক্স আছে। প্যাক্সটাকে আমরা বেশি বেশি ভাবে কাজে লাগাবো। সেখানে যেখানে গ্রাম পঞ্চায়েতে যাদের প্রধানরাই তাদেরই ব্যবস্থাটা করে দিতে পারে। আজকে আমার প্রধান যদি সৎ হয়, আজকে আমাদের যদি ব্যবস্থাটা যদি সৎ হয়, তাহলে কিন্তু এই অসুবিধাটা হবে না। আজকে আদিবাসীদের মধ্যেও তাদের কিন্তু এই পঞ্চায়েতি ব্যবস্থা আছে, সেখানে কিন্তু তাদের প্রধান আছে, সেখানে আমাদের লোকেরা বসে আছে, তারা কিন্তু সহযোগিতার হাত সেখানে বাড়িয়ে দেবে। সেখানে জেনে বুঝে এটা করতে দিত না, কারণ নাকি তাদের জমি কিভাবে লুট করবে, তাদের সম্পদ কিভাবে লুট করবে, খনিজ কিভাবে লুট করবে বলে করতে দিত না। টাকা পয়সাও তাদের কাছে যাতে না পৌঁছায়, তারা নিজেকে বন্ধক হিসেবে তাদের কাছে
পৌঁছে দিতে পারে, এরকম একটা ব্যবস্থা তাদের মাথার মধ্যে চলছিল, যারা ওখানে তাদের উপরে আগ্রাসন করছিল। আমাদের তার বিরুদ্ধে আমাদের তো লড়াই চিরকাল ছিল। আর ভারতীয় জনতা পার্টি সবসময় স্বনির্ভর গোষ্ঠীর উপরে তারা জোর দেয়। এই মাইক্রো যারা আছেন, মাইক্রো ফিন্যান্সও যারা হয়, ছোট করে মুরগি পালন, আপনি জানেন, ছাগল গরু যাদেরকে দেওয়া হয়, পঞ্চায়েতের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে, তারা সমৃদ্ধি হবে, কাজ করবে। বাকিবার জন্য ভারতীয় জনতা পার্টি কড়া নজর রেখেছে, তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কোনো আপনারা অসুবিধা হবে না। বেশ অপেক্ষায় থাকবো তার জন্য। নিশ্চয়ই। এখান থেকে বেশি দূর না, ঘুষখরা হাউসগ্রাম 1 নম্বর দরিয়াপুর ডোগরা শিল্পী আছে, কঠিন করুণ অবস্থায় রয়েছে তাদের। গলা তামা ফামা গলিয়ে তাদেরকে বিক্রি করতে হয়, এবং এটা একসময় ইউরোপের বাজারে ব্যাপক দর ছিল। শিল্পীর অবস্থা খারাপ। পশ্চিম মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া পট শিল্পী আছে, যারা দেখবেন রামায়ণ মহাভারতকে লেখে ওরা, তার সংখ্যালঘু সব, তাদের ঋণ নেই। এবং হচ্ছে যে কাঁথা স্টিচ বর্ধমান খুব বিখ্যাত, এই পাশের কাজে অজস্র লোকশিল্পের সঙ্গে যুক্ত সেলফ হেল্প গ্রুপ ছেলে মহিলারা আছে, মায়েরা আছে। এই দিকটা দৃষ্টিকোণ থাকা উচিত আমার মনে হয়। নিশ্চয়ই। আপনি দেখবেন সবকা সাথ সবকা বিকাশ যখন প্রধানমন্ত্রী বলেন, উনি সবচেয়ে বেশি আগে জোর দেন যে শিল্পটা যে জায়গায় সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আছে তার উপরে। কেননা কি ভারতবর্ষে অনেক এরকম ধরনের শিল্প আছে যার বৈশিষ্ট্য সে পার্টিকুলার জায়গাতেই আছে, সেই বিন্দুতে আছে। যেমনি আমাদের বাঁকুড়াতে আমরা দেখি, সেখানে আমরা খেলনা, সেখানে বিভিন্ন মাটির কুটির শিল্প ওখানে আছে, সেটাতে জোর দিচ্ছেন। মুর্শিদাবাদে যেমনি সিল্ক আজকে প্রায় উঠে যেতে চলেছে, কিন্তু ওখানে সিল্ক আজও তৈরি হচ্ছে। সেই সিল্কটাকে প্রমোট করার জন্য আমরা আগামী দিনে জোর কদমে আমরা কাজ করার ব্যবস্থা নিচ্ছি। আমাদের পাট, যেখানে আমাদের পাট বিভিন্ন জায়গায় পাট শিল্পতে যেখানে কাজেই হুগলি এই চত্বরে যে আমাদের পাট শিল্প বেশি করে হয়, তাকে কিন্তু আগামী দিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু চলছে। সুতরাং যেখানে যেখানে আমাদের, যেমনি আমাদের ইভেন চা বাগানও আমি বলছি, চা বাগানে যদি চা বাগানের অবস্থাটা যেটা আছে, এই অবস্থা থাকবে না। আপনি মিলিয়ে নেবেন। আজ থেকে আমরা আপনার সঙ্গে 3 বছর 4 বছর পরে কথা বলবো, দেখবেন পশ্চিমবঙ্গে খোল পাল্টে গেছে। वक्त बता देंगे। वक्त बता देंगे। वक्त बता देगा। হ্যাঁ, সময় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। আপনি বর্ধমানে এসেছেন, বর্ধমানের ইতিহাস খুব বিখ্যাত, যেহেতু মহারাজাদের এখানে রাজত্ব ছিল। এখানে সর্বমঙ্গলা মন্দির রয়েছে, সবের ঐতিহ্য ইতিহাস রয়েছে। যেটা সব থেকে বড় প্রশ্ন, যিনি দেবতা যদি রয়েছেন, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বর্ধমান, যা বামফ্রন্টের জমানা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস জমানায় উইদাউট ক্রেডেন্সিয়াল ছাড়া লোন এবং বিভিন্ন সমবায় সমিতিগুলো পায়, বর্ধমানই পার্টিকুলার বর্ধমান আসছে। একটা বৃহত্তর লার্জার স্ক্যাম হয়েছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। বিং আপনি কনভেনার, স্টেট কনভেনার, এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতির শুধু বর্ধমান না, সারা বাংলাতেই আছে। তো শ্বেতপত্র প্রকাশ করবেন। দেখুন, আপনি যে কথা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিয়ে বললেন, আজকে এই দুর্নীতি প্রত্যেকটা দপ্তরে হয়েছে, আর এটাতে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তো ফোকাসে আছে এখানে। সুতরাং তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবেন, আর ব্যাংকটাকে রিভাইভও করা হবে, এই কথা আমি আপনাকে দিচ্ছি। আর কৃষি সমবায় যে সমিতিগুলো আছে, সেখানেও কারাপশন, সেখানেও হচ্ছে একইভাবে ঘটনা। দেখুন, এখানে তো যারা আছেন তারা তো থাকবেন না। তারা সমবায় মানে সরকারি সহযোগিতা নিয়ে তারা ওখানে জাগিয়ে বসেছিল, এখন তারা নিজে সব পালিয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেবামুখী আছে, তারা ওখানে গিয়ে কাজ করবেন, মানুষের সেবা করবেন, মানুষের জন্য কাজ করবেন। দেখবেন সেখানে সেই সমিতিগুলো উজ্জীবিত হবে, সেগুলো পুনর্নির্মাণ হবে, ভালো কাজ হবে, সুন্দরভাবে চলবে, কোনো অসুবিধা হবে। আমি অটলজির জমানা সাংবাদিকতা করেছি দিল্লিতে। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, শেষ করে দেবো ইন্টারভিউটা। না, নিশ্চয়ই। বামফ্রন্ট যখন ক্ষমতায় এসেছিল, ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস, যার উপর দাঁড়িয়ে হরেকৃষ্ণ গোঙানের মতো নেতৃত্ব আন্দোলন করেছিল, সেটা ধরে পশ্চিমবঙ্গের 3 স্তর পঞ্চায়েতের ব্যবস্থা বিরাট একটা গুরুত্ব পেয়েছিল। 34 ক্ষমতায় ছিল। আপনাদের কাছে যেটা সুবর্ণ সুযোগ যেটা রয়েছে, মানে যেটা কাম আপ করা যেতে পারে, যেটা সমবায় ভিত্তিক আন্দোলন, যেটাতে আগামী দিনে বিজেপি সরকারকে অনেক বেশি এনকারেজ করতে পারে, যে এটাকে এখন থেকে পয়েন্ট আউট করতে পারে। বিগ এ স্টেট কনভেনার, ভূমি সংস্কার তো বামফ্রন্ট করেছে, সমবায় সংস্কার নিয়ে যদি করতে পারেন, আগামী 10 বছর অনেক বছর থাকতে পারবেন। এরকম ভাবনা চিন্তা ভিশন আছে কিছু? নিশ্চয়ই। আমরা এই জন্যই এটাকে এখন থেকে কাজ এই জন্যই শুরু করেছি, যে মানুষ যে পর্যায়ে এখানে রয়েছে, সমবায়ই একমাত্র অস্ত্র, হাতিয়ার, যেখান থেকে আন্দোলনমুখী হয়ে একটা সরকারের থাকাকালীন আন্দোলন তৈরি করে মানুষের কাছে মানুষের সুবিধা পৌঁছে দেওয়ার, এইটা হচ্ছে একমাত্র রাস্তা। বামফ্রন্ট সরকারের সময় আপনি ঠিক বলেছেন, সংস্কার শুরু হয়েছিল, কিন্তু ওটা পরবর্তীকালে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে একটা অঙ্গরাজ্য হয়ে গোটা ভারতবর্ষে পূর্ণাঙ্গভাবে কোনো
সংস্কার করা গেল না, সুতরাং এখানকার যে ভূমি সংস্কার ছিল সেটাও কিন্তু মুখ থুবড়ে আলটিমেটলি পড়ে গেল। সরকার এখান থেকে গেল, আর নিমিষের মধ্যে যা ওনারা করেছিলেন সব ছত্রভঙ্গ হয়ে গেল। সুতরাং আপনার ভিশনটা যদি ভাস্ট না হয়, বড় না হয়, যদি একটা ওয়াইড না হয়ে যায়, একটা ওয়াইড না হয়, একটা মানে দেশকে কভার করা যদি না হয়, তাহলে অঙ্গরাজ্য থেকে এটা করা কিন্তু সম্ভব হয় না। এটা নিদর্শন আমরা বামফ্রন্টকালে পেয়েছি। ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি অলরেডি সমবায়কে নিয়ে আন্দোলন করছে, তার মধ্যে আমরা তার আরেকটা সাথী হিসেবে আমরা যুক্ত হব। আমাদের পথ অনেক সহজ আছে তাদের চেয়ে। একটা দুর্নীতির কথা আপনাকে শুনিয়ে যাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোঅপারেটিভ থেকে লোক না হয়, আপার লেভার, এবং সেখানে ব্যাপক স্ক্যাম তৃণমূল কংগ্রেস জমানায় হয়েছে। অভিযোগের তীর কিছু কিছু আপনাদের দিকেও আসছে। আপনি খোঁজ নিন, খবর নিন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোঅপারেটিভ থেকে লোক নিয়োগ হচ্ছে, সেটা বেআইনিভাবে হচ্ছে, আগে হয়েছে, এখনো হওয়ার চেষ্টা চলছে। যেহেতু আপনি স্টেট কনভেনার, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটা করলাম। হয়তো আপনি জানেন না, আপনি খবর নেবেন। আপনি আমাকে জানালেন, এটা আমি এই মাত্রই জানলাম। আমি ভারদাকে বলবো এই বিষয়টা পুরো জেনে আমাকে জানাতে। আমি রাজ্যে এটা নিয়ে কথাবার্তা, আমার রাজ্যের নেতৃত্ব আর যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে নিয়ে আমার কথা বলে এরপর একটা তদন্ত করে কি হচ্ছে সেটা দেখে এর নিদান করার জন্য চেষ্টা করব। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অজয়দা। আপনাকে বাহারদাই বলি। আসলে সমবায় ভিত্তিক আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ, যেটার জন্য সংস্কারের, কারণ আমরা বলছিলাম ভূমি সংস্কার পশ্চিমবঙ্গের আন্দোলনের ক্ষেত্রে বামফ্রন্টকে নিয়ে এসেছিল, ঠিক তেমনি যে কোঅপারেটিভ মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি সাকসেসফুল হয় তাহলে একটা ওয়াইড স্কাই পাওয়া যেতে পারে, যেটা অজয়দা বলছিলেন, অজয় অগ্রতি সাহেব। এখন দেখা যাক, সবে 2 মাসে সরকারে যদি এখন এত বোঝা চাপিয়ে দিই, আমরা প্রশ্ন করি, তাহলে এত মুশকিল হয়ে যাবে, সময় দিতে হবে। নমস্কার, নয়ন রায়।